আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। 5 বছর পর চীন সফরে যাচ্ছেন ডক্টর জয়শঙ্কর। ভারতবর্ষের বিদেশমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, কারণ এই মুহূর্তে ভারত এবং আমেরিকা এবং চায়না একে অপরের সঙ্গে ট্রেড ওয়ারে জড়িয়ে পড়েছে। এই মুহূর্তে যদি ড্রাগন এবং এলিফ্যান্ট একসঙ্গে আসে, তাহলে কিন্তু প্রভাবশালী দেশ আমেরিকাকে যোগ্য জবাব দেওয়া সম্ভব, তা বিশেষজ্ঞরা বলছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 5 বছর পর অর্থাৎ 2020 পর এই প্রথমবারের জন্য ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর চায়না সফরে যাচ্ছেন। নির্দিষ্ট কিছু কর্মসূচি আছে, 5 থেকে 6টা এমন বিষয় আছে যে বিষয় নিয়ে দুই দেশের মধ্যে কথা হবে। আর ঠিক তখনই চায়নার পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে তা কিন্তু রীতিমতো ভারতের জন্য বিপজ্জনক বলছি, কারণ তারা একটি মিটিং এর আগে যদি এই ধরনের অ্যাটিটিউড শো করে, তাহলে কিন্তু সেই দেশে ভারতের বিদেশমন্ত্রীর যাওয়া এবং সেই দেশের সঙ্গে সম্পর্ককে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়া কতটা ঠিক হবে কি হবে না, এ বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যায়। কি জানা যাচ্ছে, পুরো বিষয়টি কি, কেন এই খবরটি আন্তর্জাতিক স্তরে এতটা গুরুত্বপূর্ণ, সব বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখুন, প্রথমত 14 থেকে 16 জুলাই চায়নাতে কিন্তু এসসিও ফরেন মিনিস্টার কাউন্সিল সামিট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে এসসিও দেশের সমস্ত বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন। ডক্টর জয়শঙ্কর কিন্তু একটি কারণে মানে এসসিও সামিটে যোগদানের জন্য চায়নায় যাচ্ছেন, সেটা হলো একটি কারণ। পাশাপাশি তিনি চায়নার বিদেশমন্ত্রী ওয়াং জির সঙ্গে একটি মিটিং করবেন। এই ওয়াং জি কিন্তু পরের মাসেই ভারতে আসবেন অজিত দোভালের সঙ্গে একটি মিটিং করতে। এই মিটিংটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত এই মিটিংয়ে অন্তত 5 থেকে 6টা এমন বিষয় চায়নার সামনে রাখবে যা কিন্তু দুই দেশের ভবিষ্যতের সম্পর্কের উপর অত্যন্ত প্রভাব পড়তে পারে। প্রথমত এখানে যে বিষয়টি সকলের আগে উঠে আসবে তা হলো বর্ডার টক্স, অর্থাৎ এপ্রিল 2020 পর গালওয়ানের ইনসিডেন্টের পর চায়না এবং ভারতের বর্ডার রিলেটেড যে ডিসএগ্রিমেন্টগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। তা হলো প্রথম এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা রেয়ার আর্থ মিনারেলস। আমি একটি স্টোরি করেছিলাম যেখানে আপনারা জানেন চায়না কিন্তু রেয়ার আর্থ মিনারেলসের এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আমাদের এই ভারত যত রকমের গাড়ির ব্যাটারি তৈরি করতো, সে যে লিথিয়াম প্রয়োজন তা কিন্তু রেয়ার আর্থ মিনারেলস থেকে আমরা পেতাম। ফলে রেয়ার আর্থ মিনারেলস গোটা বিশ্বকে না দিয়ে চায়না কিন্তু গোটা বিশ্বের উপরে দাদাগিরি করতে চায়, যা ভারত কিন্তু কোনোভাবেই মেনে নিতে চায় না। এবং রেয়ার আর্থ মিনারেলস সাপ্লাই এই চেনটা ফের একবার চালু করার কথা ভারতের পক্ষ থেকে জানানো হবে। 3 নম্বর বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, দলাই লামা এপিসোড। আপনারা হয়তো অনেকেই জানেন যে দলাই লামা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে দলাই লামার উত্তরসূরি বাঁচবেন তিব্বতের লোকেরা কিংবা দলাই লামা যে কোনো একজন বাঁচবেন। কিন্তু চায়নার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তারা পরবর্তী দলাই লামার নাম ঘোষণা করবে এবং চীনার কমিউনিস্ট পার্টি পরবর্তী দলাই লামাকে বেছে নেবে। ভারতবর্ষ দলাই লামাকে সরাসরি সাপোর্ট করেছে, যা নিয়ে চায়না এবং ভারতের সংঘর্ষ নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে। 5 নম্বর যে এজেন্ডা হতে পারে তা হলো এই যে চায়না এবং ভারতবর্ষের মধ্যে ফ্লাইট পরিষেবা, যা বর্তমানে ডিরেক্ট ফ্লাইট কিন্তু নেই। ভারত এবং চীন দুজনেই চাইবে একে অপরের প্রতি আগের ওই বিশ্বাস যেন ফিরে আসে এবং ডিরেক্ট ফ্লাইট পরিষেবা কিন্তু যেন উঠে আসে। 6 নম্বর যে বিষয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো এই যে ইন্ডিয়া পাকিস্তান অপারেশন সিন্দুর পর্বে চায়না যেভাবে পাকিস্তানকে সরাসরি সাপোর্ট করেছে, সে বিষয়ে ভারত তার নিজস্ব ডিসএগ্রিমেন্ট জানাবে। এবং যদি পাকিস্তানের হয়ে চায়না পরবর্তী পর্যায়ে এভাবেই কথা বলে, তাহলে ভারতের অবস্থানটা কি হবে তা ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হবে। 7 নম্বর যে ইস্যু, যেটা বিশেষজ্ঞরা বলছেন ডক্টর জয়শঙ্কর বাংলাদেশ ইস্যুতে কিন্তু প্রথম থেকেই সরব। চীন কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে একটি আলাদা সংগঠন তৈরি করতে চাইছে, যা ইন্দো প্যাসিফিকে ভারত এবং আমেরিকা দুজনেরই স্বার্থ রক্ষা করা সম্ভব হবে না যদি এই একসঙ্গে অর্গানাইজেশনটি হয়। এবং নতুন করে সার্কের চালু করা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে, কিন্তু সে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কনভারসেশন হতে চলেছে। আর এত সব এজেন্ডা যখন ঠিক হয়ে গেছে এবং এই এজেন্ডাগুলোকে ফুলফিল করার জন্য ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর চায়না গিয়ে পৌঁছেছেন, ঠিক তখনই
চীনের পক্ষ থেকে একটি হুঁশিয়ারি এসছে। কি হুঁশিয়ারি? তারা সরাসরি বলেছেন তিবেত এবং দলাই লামাকে কেন্দ্র করে, বা আপনারা যদি সরাসরি এই দুটো টপিককে সাপোর্ট করেন, তাহলে কিন্তু আপনারা নিজেদের পায়ে নিজেদের কুড়ুলটাই মারছেন। মানে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারবেন না। যদি আমাদের সঙ্গে সম্পর্ক আপনাদের বিঘ্নিত হয় অন্তত তিবেত এবং দলাই লামাকে কেন্দ্র করে, তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎও অত্যন্ত খারাপ জায়গায় যেতে পারে। অর্থাৎ সম্পর্ক শুরু হওয়ার আগেই চায়নার পক্ষ থেকে এই সম্পর্কে কিন্তু একটা বড় ঢিল ছুঁড়ে ফেলা হলো এবং পরিষ্কার ভারতকে বলে দেওয়া হলো যে কোনো অবস্থাতেই তিব্বত এবং দলাই লামাকে সমর্থন করা ভারতবর্ষ কখনোই, মানে ভারতবর্ষের স্ট্যান্ডকে কখনোই চীন মেনে নেবে না। এই অবস্থাটা আরো জটিল জায়গায় কেন চলে যায়? শেষ এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে আমি কিছু স্টেটমেন্ট আপনাদের সঙ্গে দেখাবো, যে স্টেটমেন্ট নিয়ে সরাসরি আজকে চীন মুখ খুলেছে। প্রথম স্টেটমেন্ট আপনাদের তো অলরেডি বলেছি, যেখানে ভারত দলাই লামা ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে। ঠিক সেখানে ভারত বলেছে পরবর্তী দলাই লামা বেছে নেবে তিব্বতের লোকেরা, না চীন বাঁচবে না ভারত বাঁচবে। বাঁচবে দলাই লামার উত্তরাধিকার, বাঁচবে একমাত্র তিব্বতের লোকেরা। দলাই লামারও সেই ইচ্ছা যে দলাই লামা পরবর্তী উত্তরসূরি দলাই লামাই ঠিক করে যাক। কেন চীন ঠিক করবে? চীন এখানে পরিষ্কার বলেছে যে আমরা নিজেরা কমিউনিস্ট পার্টি, চীনের কমিউনিস্ট পার্টি, আমরা দলাই লামা বাঁচবো, কোনো অবস্থাতেই দলাই লামার পরবর্তী উত্তরসূরি অন্য কেউ আর বাঁচবে না। এই দলাই লামাকে কেন্দ্র করে একের পর এক স্টেটমেন্ট কিন্তু ভারতের পক্ষ থেকে আসতে চলেছে, মানে এসেছে। অলরেডি 80 জন সাংসদ, বিজেপির সাংসদ ভারত সরকারকে চিঠি লিখে দলাই লামাকে ভারতরত্ন দেওয়া হোক এই দাবি তোলা হয়েছে। অর্থাৎ এই স্ট্যান্ড নিয়ে মানে বকলমে দলাই লামার মতকে সমর্থন জানিয়ে ভারতের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে দলাই লামা যেটা চাইবে সেটাই শেষ কথা। কোনোভাবেই দলাই লামা ইস্যুতে চায়নার আগ্রাসন মেনে নেওয়া হবে না। এবং আপনারা জানেন বর্তমানে দলাই লামাকে ভারতবর্ষ আশ্রয় দিয়েছেন, ধর্মশালায় উনি থাকেন। ফলে সব মিলিয়ে দলাই লামা হলো ভারত এবং চায়নার মধ্যে কনফ্লিক্টের অন্যতম প্রধান বিষয়। তিব্বত ইস্যু নিয়ে ভারতের পক্ষ থেকে কি স্টেটমেন্টগুলো এসছে, কেন চায়না হঠাৎ করে রেগে গেল? দেখুন, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী একটি স্টেটমেন্ট দেন কিছুদিন আগে। তিনি বলেন উই শেয়ার বর্ডার্স উইথ তিব্বত নট দ্য চায়না। অর্থাৎ চায়নার সঙ্গে আমরা আমাদের বর্ডার শেয়ার করি না, আমরা তিব্বতের সঙ্গে আমাদের বর্ডার শেয়ার করি, যা চায়না কোনোভাবেই মেনে নেয়নি। সিকিমের বিজেপি এমপি সরাসরি বলেছেন মাস্ট কল ইট ইন্দো তিব্বত বর্ডার নট ইন্ডিয়া চায়না বর্ডার। অর্থাৎ আমাদের বর্ডার এরিয়ায় তিব্বত এবং ইন্ডিয়ার বর্ডার হিসাবে চিহ্নিত করা হোক, কখনোই ইন্ডিয়া এবং চায়নার বর্ডার হিসাবে চিহ্নিত করবেন না। আর এই তিব্বত এবং দলাই লামা ইস্যু নিয়েই চীন এবার পরিষ্কার বলেছে দয়া করে আপনারা এই সেন্টিমেন্টাল গেমটা খেলবেন না। যদি খেলেন তাহলে কিন্তু মনে রাখবেন আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুলটা মারছেন। সম্পর্ক শুরু হওয়ার আগে কি শেষ হয়ে যাবে প্রশ্ন কিন্তু উঠেই যায়। কিন্তু আন্তর্জাতিক স্তরের দাবি অনুযায়ী অন্তত ব্রিক্সের যে সকল দেশ আছে তারা বারবার চায় এই মুহূর্তে ভারত এবং চীন যেন একসঙ্গে কাজ করে, তাহলেই ডোনাল্ড ট্রাম্পের এই আনপ্রেডিক্টেবল পলিসির পাল্টা দেওয়া সম্ভব। পুতিন নিজে বলেছেন যে এই মুহূর্তে চীন এবং ভারতকে একসঙ্গে কাজ করতে হবে, কিন্তু চীনকে কি বিশ্বাস করা যায়? তারা বারংবার বিশ্বাস ভঙ্গ করেছে বিভিন্ন ক্ষেত্রে। অপারেশন সিন্দুরে শুধু পাকিস্তানকে সাপোর্ট করা নয়, তারা ভারতকে অশান্ত করার জন্য বাংলাদেশের উপর ফান্ডিং বাড়িয়েছে, বাংলাদেশের একের পর এক এয়ারবেসকে তারা নিয়ে নিতে চাইছে। অর্থাৎ সব মিলিয়ে ভারত যতই ড্রাগন এবং এলিফ্যান্টকে একসঙ্গে জোড়ার চেষ্টা করুক না কেন, চীনের পক্ষ থেকে কিন্তু সেই দাবিতে কোনো না কোনোভাবে বিশ্বাসঘাতকতার একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে। বর্তমানে কনফ্লিক্টের জায়গাটা কি দেখুন, এই মুহূর্তে ভারত চায় ফাইনাল ডিসএগ্রিমেন্টগুলোকে ফুলফিল করতে হবে। সীমান্তবর্তী এলাকায় যে জায়গাগুলো নিয়ে এখনো চীন এবং ভারত একসঙ্গে ডিসএগ্রিমেন্ট ক্রিয়েট হয়েছে, অর্থাৎ মতানৈক্য হচ্ছে, সেগুলোকে একসঙ্গে ক্লিয়ার করতে হবে এই সফরে। চীন বলেছে ইন্ডিয়া শুড মুভ ফ্রম গালওয়ান, অর্থাৎ গালওয়ান এপিসোডের পর ভারতবর্ষের সামনে এগিয়ে যাওয়া উচিত। কেন এগিয়ে যাব? তোমরা তো ভারতবর্ষের কিছুটা অংশ দখল করে বসে আছো। এগুলোর পার্মানেন্ট সলিউশন না হলে সম্পর্ক কিভাবে আগে এগোবে
ভারতের পক্ষ থেকে পরিষ্কার প্রশ্ন তোলা হচ্ছে। সেকেন্ড যেখানে প্রশ্ন এখানে বলা হয়েছে তা হলো ক্ল্যারিফিকেশন অন এলএসি অ্যালাইনমেন্ট, অর্থাৎ সেই বর্ডার ইস্যু কিন্তু আসছে, সেই বর্ডার ইস্যুতে কে কতটা জায়গা জুড়ে থাকবে তার একটা ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে চীনের পক্ষ থেকে। চীন পরিষ্কার বলেছে কি বর্ডার ইস্যু, তারা বলছে কি বর্ডার ইস্যু আনরিজলভড, অর্থাৎ এই বর্ডার ইস্যুগুলোকে এখনই সলিউশন করার জায়গায় নেই, থাকুক যেটা আছে থাকুক। পরবর্তীকালে যেখানে এখানে বলা হয়েছে ভারতের পক্ষ থেকে যে অ্যাক্সেস টু দ্য রেয়ার আর্থ মিনারেলস, অর্থাৎ তোমাদের যে রেয়ার আর্থ মিনারেলস আছে তোমরা সারা পৃথিবীকে এটা দাও, এটা এক্সপোর্ট করো, নাহলে সকল দেশ কিন্তু বিপদে পড়বে। সেখানে চীন কিন্তু কোনোভাবেই এগ্রি করতে পারেনি এটাই। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে পিসফুল কৈলাস যাত্রা যে ইস্যু তা যেন পিসফুলি মিটে যায়। চীনের পক্ষ থেকে বলা হয়েছে তিব্বত থেকে ভারত সরে যাক, এই মুহূর্তে কোনো ঝুটঝামেলা তিব্বতকে কেন্দ্র করে চীন এক্সপেক্ট করছে না ভারতের থেকে। অর্থাৎ একাধিক জায়গায় ডিসএগ্রিমেন্ট। আন্তর্জাতিক স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফর জয়শঙ্করের, এবং এই সফরের দিকে আন্তর্জাতিক স্তর কিন্তু একদম গাঢ় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। পান থেকে চুন খসলেই বিতর্ক বাড়বে, পান থেকে চুন খসলেই সম্পর্ক কিন্তু নষ্ট হবে। ডোনাল্ড ট্রাম্পের কাছে অক্সিজেন তুলে দেওয়া হবে যদি এই কোনো সফরে কোনো বাড়তি গোলযোগ হয়। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো জয়শঙ্করের সফরের আগের দিনই চীন ভারতকে হুঁশিয়ারি দিতে চাইছে, ভারতকে কন্ট্রোল করতে চাইছে, বুঝিয়ে দিতে চাইছে চীন হলো দাদা, এই অঞ্চলে দাদাগিরি চীন করবে। কিন্তু এই ভারত কখনো তা মেনে নেবে কি? মানবে না। নিশ্চিত থাকুন এই স্টেটমেন্টের পাল্টা স্টেটমেন্ট আসছেই, কোনো অবস্থাতেই কোনো আন্তর্জাতিক রাষ্ট্রের সঙ্গে সমঝোতা নয়। মনে রাখবেন ডোনাল্ড ট্রাম্পও ভারতকে বলেছিলেন 9 জুলাইয়ের মধ্যে ডেডলাইন দিচ্ছি, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করো, না হলে তোমাদের উপর ট্যারিফ চাপাবো। ভারত বলেছে না, আমরা ডেডলাইনে ভয় পাই না, আমরা আমাদের ইন্টারেস্টের কথা ভাবি, আমরা কখনো এগ্রিকালচার প্রোডাক্ট এবং ডেয়ারি প্রোডাক্ট নিয়ে কম্প্রোমাইজ করব না। আমরা কোনো অবস্থাতেই আমেরিকার সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য আমাদের কৃষক এবং আমাদের দুগ্ধ ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত মানুষদেরকে ছুরি মারতে পারবো না। ডেয়ারি ইন্ডাস্ট্রি শুধুমাত্র ব্যবসায়ের জন্য আমাদের ইম্পর্টেন্ট নয়, তা কালচারকে আমাদের মেনটেন করে, এবং সেই কালচারে আঘাত আমেরিকানরা দিক তা আমরা চাই না। অর্থাৎ আমেরিকার সঙ্গে এই ডেডলাইন বর্ধিত হয়েছে 31 জুলাই। মাথা নত করেনি ভারত, চীনের সামনে করবে কোনো প্রশ্নই আসে না। যে ডিসএগ্রিমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হোক, কিন্তু কোনোভাবে এই হুমকি হুঁশিয়ারি এই ভারত শুনবে না। তা পরিষ্কারভাবে ভারতের ভার্সানে কিন্তু উঠে আসবে, যা উঠে বিভিন্ন দিক থেকে আসছেও। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি